আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান, মেন্টর ফিজিক্স, এডুকেয়ার একাডেমি, সোনারগাঁ শাখা। আজকে আমরা ফিজিক্স 2nd পেপারের চলতরিৎ চ্যাপ্টার 3 এর মোস্ট ইম্পোর্টেন্ট একটা টপিক কারশফের ল। কারশফের মধ্যে ২ টা ল আছে। এর মধ্যে একটা হচ্ছে কেবিএল, একটা হচ্ছে কেসিএল। আমরা ফার্স্ট ল এবং সেকেন্ড ল ২ টাই আলোচনা করব। ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কারশফের এই লগুলোতে প্রবলেম ফেস করে। তো আজকে আমরা চেষ্টা করব কিভাবে খুব সহজেই 100% অ্যাকুরেসি অনুসারে আমরা কেসিএল এবং কেবিএল 100% প্রপারলি সলভ করতে পারি। তো চলি আপনার আজকের লেকচারে। তো এখানে আমি কিছু সার্কিট এঁকেছি। সার্কিট 1, সার্কিট 2, সার্কিট 3। আমরা এখানে প্রথম সূত্র নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কেসিএল। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কেসিএল এর মূলত সূত্রটা কি? সূত্রটা হচ্ছে একটি তড়িৎ বর্তনীতে সংযোগ স্থলে যেই তড়িৎ প্রবাহগুলো প্রবেশ করে এবং যেই তড়িৎ প্রবাহগুলো চলে যায়, তার প্রবেশকৃত তড়িৎ প্রবাহ এবং বের হওয়া যে তড়িৎ প্রবাহ এর বীজগণিত রাশি সমান হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম সার্কিটে আমাদের I1 তড়িৎ প্রবাহ প্রবেশ করেছে এবং I2 তড়িৎ প্রবাহ প্রবেশ করেছে। বের হয়েছে কি ঠিক? এখানে আমার I3 তড়িৎ প্রবাহ বের হয়েছে, I4, I5 এই 3টা তড়িৎ প্রবাহ বের হয়েছে। তাহলে আমরা লিখতে পারি কেসিএল এর নিয়ম অনুযায়ী এবং কারশফের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি I1 প্লাস I2, I1 প্লাস I2 এটা হচ্ছে আমার প্রবেশ করেছে তড়িৎ প্রবাহ, এটা প্রবেশ করেছে। বের হয়েছে কোনগুলো? I3, I4, I5 এগুলার সমষ্টি I3, I4, I5। তাহলে এদের যে সমষ্টির বীজগণিতিক রাশি সমান। তার মানে হচ্ছে আমরা পরস্পর দুইটাকে কি বলতে পারি? সমান বলতে পারি। তার মানে আমার যে প্রবেশকৃত তড়িৎ প্রবাহ এবং আমার যেই চলে যাওয়া তড়িৎ প্রবাহ এর যেই ২টা পার্ট পরস্পর সমান হবে। আচ্ছা, তো আমরা নেক্সট সার্কিটগুলো এরকম কেসিএল অ্যাপ্লাই করে দেখতে পারি যে কিভাবে আমরা তড়িৎ প্রবাহ যেকোনো একটি অজ্ঞাত তড়িৎ প্রবাহ বের করতে পারি। এখানে আমাদের কিছু রোধ দেয়া আছে। এই দ্বিতীয় বর্তনীতে দ্বিতীয় সার্কিটের মধ্যে 4টা রোধ দেয়া আছে। এর মধ্যে 4টা রোধের মধ্যে 3টা রোধের মান দেয়া আছে, কিন্তু একটা দেয়া নেই, সেটা হচ্ছে আই। এই আইটাই আমরা বের করব। তার আগে আমাদের বুঝতে হবে তড়িৎ প্রবাহগুলো কিভাবে প্রবেশ করছে এবং কিভাবে বের হচ্ছে। তো এখানে আমরা যদি দেখতে পারি, এখানে যেই তড়িৎ প্রবাহ এটা সাধারণত অ্যাম্পিয়ার, আমরা অ্যাম্পিয়ারটা লিখি না এখানে। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার, এখানে 3 অ্যাম্পিয়ার, এখানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর এখানে আই মানে আইটা আমরা বের করব। চলো বের করি। এখানে 1 অ্যাম্পিয়ার প্রবেশ করেছে। আচ্ছা, এখানে আই অ্যাম্পিয়ার প্রবেশ করেছে। তাহলে যেগুলো প্রবেশ করেছে এগুলো আমরা একসাথে লিখে ফেলি। তাহলে 1 প্লাস আই, আচ্ছা, সমান যেগুলো প্রবেশ করেছে, এখানে আমার 1 অ্যাম্পিয়ার প্রবেশ করেছে আর আই প্রবেশ করেছে, সমান এবং বের হয়েছে কোনগুলো? আচ্ছা, এখানে প্রবেশ, আচ্ছা, এখানে দুঃখিত, এখানে হচ্ছে আই প্রবেশ করেছে, 1 অ্যাম্পিয়ার প্রবেশ করেছে এবং 2 অ্যাম্পিয়ার প্রবেশ করেছে। এখানে পরস্পর প্রবেশ করেছে 3টা। তার মানে এখানে আরেকটা হবে, সেটা হচ্ছে 2। এবং বের হয়েছে কি? এবং বের হয়েছে এখানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এখান থেকে 3 অ্যাম্পিয়ার বের হয়েছে। তাহলে এখানে সমান 3। তার মানে প্রবেশকৃত তড়িৎ প্রবাহ এবং চলে যাওয়া তড়িৎ প্রবাহ পরস্পর সমান হবে। এখান থেকে আমরা আই খুব সহজেই বের করতে পারি। আই যদি আমরা বের করি তাহলে 2 আর 1 3, 3টা ওই পাশে গেলে হয় -3। তাহলে I 3 -3 তাহলে আল্টিমেটলি 0। আসলে 0 অ্যাম্পিয়ার। তার মানে আমরা বলতে পারি যে এই রোধের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ প্রবেশ করবে না। আচ্ছা, এটা হচ্ছে আমার দ্বিতীয় সার্কিট ছিল। এরপর যদি আমি তৃতীয় সার্কিট নিয়ে একটু আলোচনা করি, এখানে যদি আমরা লক্ষ্য করি এইখানে কোন তড়িৎ প্রবাহগুলো প্রবেশ করেছে। এখানে দেখা যাচ্ছে 2 অ্যাম্পিয়ার বের হয়েছে। 2 অ্যাম্পিয়ার যেই তড়িৎ প্রবাহটা এটা বের হয়ে গিয়েছে এবং 3 অ্যাম্পিয়ার যে তড়িৎ প্রবাহটা এটাও বের হয়ে গিয়েছে এবং 1 অ্যাম্পিয়ার এটাও বের হয়ে গিয়েছে। তাহলে প্রবেশ করেছে কোনটা? এখানে যে সংযোগ স্থল, এটা হচ্ছে আমার সংযোগ স্থল। এটা যদি আমি ও বলি, সংযোগস্থল ও বিন্দু, এই বিন্দুতে আই প্রাইম প্রবেশ করেছে, বাকি 3টাই বের হয়ে গিয়েছে। তাহলে আমরা কি জানি কেসিএল এর নিয়ম অনুযায়ী যে প্রবেশকৃত তড়িৎ প্রবাহ এবং চলে যাওয়া তড়িৎ প্রবাহের যে সমষ্টি পরস্পর সমান। তাহলে এখানে আমি লিখতে পারি আমার আই প্রাইম প্রবেশ করেছে আর বের হয়েছে হচ্ছে বাকি 3টা তড়িৎ প্রবাহ। তাহলে 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 3টার সমষ্টি। তাহলে 1 প্লাস 2 প্লাস 3, তাহলে 3 আর 2 5, 5 আর 1 6। তাহলে সুতরাং আই প্রাইমের মান হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতে পারি
আমার এই রোদের মধ্য দিয়ে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবেশ করেছে। এটাই ছিল আমাদের কেসিএল এর ফুল কনসেপ্টটা। চলো এখন তাহলে আমরা কারশফের দ্বিতীয় সূত্র, কারশফের সেকেন্ড ল নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে কেবিএল, কারশফ ভোল্টেজ ল। এখানে আমার একটা সার্কিট দেয়া আছে, যেই সার্কিটের মধ্যে দুটা লুপ দেয়া আছে, আমরা যেটাকে বলি বদ্ধ বর্তনী। এখানে এটা হচ্ছে একটা বদ্ধ বর্তনী এবং এটা হচ্ছে আরেকটা বদ্ধ বর্তনী। তো আমরা যখন কেবিএল অ্যাপ্লাই করব, তো আমাদের এই বদ্ধ বর্তনীগুলোর হেল্পের মাধ্যমে আমরা সার্কিটটা সলভ করতে পারবো। চলো আমরা এখানে কেবিএল অ্যাপ্লাই করি। কেবিএল হচ্ছে একটি বদ্ধ বর্তনীতে যতগুলো ভোল্টেজ আছে, এই ভোল্টেজের যেই সমষ্টি, এই সমষ্টি আমরা যেই বিন্দু থেকে স্টার্ট করব, সেই বিন্দুতে যদি আমরা পুনরায় ফিরে আসি, তখন এই টোটাল ভোল্টেজের সমষ্টি হবে 0। তো চলো আমরা এটাকে আমরা সলভ করি। দেখা যাচ্ছে এখানে বেশ কিছু রোধ দেয়া আছে, R1, R2, R3, R5, R4। এই রোধগুলোর মধ্যে দিয়ে এখানে ব্যাটারি দেয়া আছে, যেটা হচ্ছে একটা পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। একটা পজিটিভ, এইখানেও দুইটা ব্যাটারির মধ্যে একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখানে আমরা এই ব্যাটারি থেকে যে তড়িৎ প্রবাহ বের হবে, সেই তড়িৎ প্রবাহ R1 এর মধ্যে দিয়ে প্রবেশ করবে, R2, R3 এর মধ্যে দিয়ে প্রবেশ করবে, R2 এর মধ্যে দিয়ে প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করে আমরা একটু লক্ষ্য করি। এখানে আমার যে তড়িৎ প্রবাহটা যাবে সেটা আমরা ধরি, সেটা হচ্ছে I1। এখানে এই পয়েন্টে এই I1 কারেন্টটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়ার পর I3 তে প্রবেশ করবে হচ্ছে, R3 তে প্রবেশ করবে হচ্ছে I3 এবং R2 তে প্রবেশ করবে হচ্ছে I2। আচ্ছা। তো এখানে যদি একটা পূর্ণ বদ্ধবর্তনী হয়, এখানে কারেন্টটা যাওয়ার পর এই কারেন্টটা পুনরায় আবার ব্যাটারিতে ফিরে আসবে। তখন এখানে কারেন্টটা প্রবেশ করার পর সেটা আবার R4 এ আসবে। তো এটার মধ্যে দিয়ে কোন কারেন্ট প্রবেশ করবে? এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবেশ করবে হচ্ছে I2 এবং এখান দিয়ে যখন কারেন্টটা যাবে, যাওয়ার পর I3 কারেন্টটাই এটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। সেটা হবে I সেটা হবে আ আচ্ছা, এখান থেকে যখন কারেন্টটা নির্গমন হবে I3, আচ্ছা এখান থেকেও যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আমার, আচ্ছা এটা আমরা এই রোডটা আমরা রাখবো না। এই রোডটা ছাড়া আমরা একটু করার চেষ্টা করি। আচ্ছা, তো এখানে বদ্ধ বর্তনী আছে ২ টা। একটা হচ্ছে ১ম বক্স, ২য় বক্স। তাহলে ১ম বদ্ধ বর্তনীতে আমরা কেবিএল এপ্লাই করব। চলো কেবিএল এপ্লাই করি। আমরা একটা বিন্দু থেকে স্টার্ট করব। কেবিএল যখন আমরা সলভ করব, তখন একটা বিন্দু থেকে আমরা স্টার্ট করব। সেই বিন্দুটা ধরো এই বিন্দু। এই বিন্দু থেকে আমরা স্টার্ট করছি। এই বিন্দুতে স্টার্ট করার পর দেখা যাচ্ছে ১ম এই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা আ আমরা এইভাবে আমরা যে ঘোরার যে বিষয়টা সেটা হচ্ছে এইভাবে আমরা ঘুরছি। সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত। আমরা প্লাসের থেকে মাইনাসের দিকে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব এটা? R1 এর মধ্যে যেই কারেন্টটা প্রবেশ করে সেটা হচ্ছে I1। তাহলে আমরা লিখব I1 R1। দেন এই বিন্দুতে আসার পর আমরা শুধু কিন্তু বদ্ধ বর্তনী এইটা নিয়ে কাজ করছি। এজন্য আমরা এটার উপর কেবিএল এপ্লাই করছি। তো এখানে কারেন্ট প্রবেশ করবে। প্রবেশ করার পর I2 এর মধ্য দিয়ে R2 এর মধ্য দিয়ে I2 কারেন্ট প্রবেশ করবে। সেটা হচ্ছে I2 R2। এটা হচ্ছে তার বিভব পার্থক্য। এবং এখান দিয়ে যখন সে প্রবেশ করবে, পুনরায় ব্যাটারিতে যখন প্রবেশ করবে, তখন এখানে আরেকটি রোধ পড়বে, সেটা হচ্ছে R4। তো আমরা লিখতে পারি এটার ভোল্টেজ হচ্ছে, বিভব পার্থক্য হচ্ছে I2 R4। পুনরায় যখন আমরা এইখানে নেগেটিভ প্রান্তটা আমরা ১ম এ পেয়েছি এবং নেগেটিভ প্রান্ততে ব্যাটারির একটা মান থাকে, যেটা হচ্ছে বা তড়িৎচালক শক্তি, বা আমরা অনেকে ভোল্টেজ বলে থাকি। এখানে যেহেতু আমরা মাইনাসের প্রান্তটা ১ম এ পেয়েছি, এজন্য এখানে মাইনাস দিতে হবে। যদি আমরা প্লাসের প্রান্তটা ১ম এ পেতাম, তাহলে এখানে কি হতো? প্লাস। তাহলে আমরা লিখব মাইনাস তাহলে পুনরায় যখন সে পুনরাবৃত্তিতে যেখান থেকে স্টার্ট করেছিল, সে সেখানেই পৌঁছে গিয়েছে। এইজন্য তার ফলাফল হবে 0। এবার চলো আমরা পুরো সার্কিটের যে দ্বিতীয় বক্স, বদ্ধ বর্তনী যে লুপটা আছে, সেই লুপটা আমরা কেবিএল এপ্লাই করব। তো এখানে দেখা যাচ্ছে আমরা এখানে সি বিন্দু থেকে যদি আমরা স্টার্ট করি, তো আমরা ঘুরবো হচ্ছে এইভাবে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি আমি ঘুরি, দেখা যাচ্ছে সি বিন্দু থেকে স্টার্ট করার পরে আমার যদি এখানে বদ্ধ বর্তনীটার মধ্যে তড়িৎ প্রবাহ এখান দিয়ে প্রবেশ করার পর সেখান দিয়ে R2 এর মধ্যে যখন প্রবেশ করবে, তখন তার দিকটা চেঞ্জ হয়ে যায়। এখানে অ্যাকচুয়ালি দিকটা হচ্ছে
উল্টো দিক হয়ে যায়। উল্টো দিক হওয়ার কারণে এখানে আমরা জাস্ট নতুন করে এড করব একটা মাইনাস। যদি দিক পরিবর্তন হয়ে যায়, তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয়ে গেলে আমরা কি এড করব? মাইনাস। তো এখন মাইনাস এখানে কি আছে? R2 আর I2, তখন আমরা লিখব I2 R2। আচ্ছা, এখান থেকে তড়িৎ প্রবাহ প্রবেশ করার পর সেখানে চলে গেল। চলে যাওয়ার পর এইখানের মধ্যে যে বিদ্যুৎ প্রবাহটা, এইখানের মধ্যে R3 এর মধ্যে যে বিদ্যুৎ প্রবাহটা প্রবেশ করে সেটা হচ্ছে I3, I3। তাহলে R3 এর মধ্যে এখানে কিন্তু দিকের কোনো চেঞ্জ হয়নি। দিকটা কিন্তু সেম আছে। এজন্য এখানে কি হবে? প্লাস হবে। তখন আমরা লিখব I3 R3। ওকে? আচ্ছা, আমরা লিখার পর এখানে যখন তড়িৎ প্রবাহ প্রবেশ হলো, আচ্ছা যাওয়ার পর এখানে যে ব্যাটারির মধ্যে ১ম প্রান্তটা যেটা পেল সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত। এইজন্য আমরা পজিটিভ দিব। যদি নেগেটিভ থাকতো তাহলে আমরা কি দিতাম? নেগেটিভ দিতাম। তো এখানে কি আছে? এখানে আছে তড়িৎচালক শক্তি, যেটা হচ্ছে E। এখন তড়িৎ প্রবাহ এখানে প্রবেশ করার পর পুনরাবৃত্তিতে সে যখন সি বিন্দুতে আসবে, তখন টোটাল যেই ভোল্টেজ বিভব পার্থক্যটা, এটার সমষ্টি কি হবে? 0, যেটা আমরা কেবিএলের সূত্র থেকে জানি। তো এই সমান সমান হচ্ছে 0। এখন আমার কাজ হচ্ছে সবগুলো সলভ করার পরে পুরো সমীকরণ থেকে আমার তড়িৎ প্রবাহের মানগুলো বের করা। এখন আমি জানি যে তড়িৎ প্রবাহের এখানে I1, I2, I3 এই মানগুলো আমার বের করতে হবে। প্রশ্নে সাধারণত আমাদের রোধগুলো দেয়া থাকে, তড়িৎচালকের মানগুলো দেয়া থাকে। তো এখানে অজ্ঞাত চলক আছে ৩ টি। আমরা জানি থাকি যে সমীকরণ সলভ করার জন্য যতগুলো অজ্ঞাত চলক থাকবে ঠিক ততগুলো সমীকরণ তৈরি করতে হবে। এখানে আমি অলরেডি যদি ২ টা সমীকরণ পেয়েছি, আমি এখানে ২ টা সমীকরণ পেয়েছি। কিন্তু আমার অজ্ঞাত চলক আছে ৩ টি। কিভাবে? যে I1, I2, I3, R1, R2, R4 এগুলোর মান কিন্তু প্রশ্নে দেয়া থাকবে। তো আমি অজ্ঞাত চলক বলতে বোঝাচ্ছি যে তড়িৎ প্রবাহগুলো যেটা আমার প্রশ্নে বের করতে বলা হবে সেটা কি? সেটা হচ্ছে I1, I2 আর হচ্ছে I3। কিন্তু ৩ টা অজ্ঞাত চলকের জন্য আমার সমীকরণ বের হয়েছে কয়টা? ২ টা। তার মানে কি আমার আরেকটা বের করা লাগবে। এইজন্য যেহেতু আমি কেবিএল পুরো সার্কিটের জন্য এপ্লাই করে ফেলেছি, এখন আমার কি এপ্লাই করব তাহলে? যেটা আমরা ১ম এ শিখে এসেছি, কেসিএল। তো পুরো বর্তনীর জন্য যখন আমি কেসিএল এপ্লাই করব, তো এপ্লাইটা আমি কিভাবে করব? এখানে দেখো একটা বিন্দুতে ঠিক ৩ টা বিদ্যুৎ একত্রিত হয়, তড়িৎ প্রবাহ। এটা যদি পি বিন্দু হয়, তাহলে পি বিন্দুতে যেই তড়িৎ প্রবাহ, দেখো I1 তড়িৎ প্রবাহটা প্রবেশ করছে, অপরদিকে I3 এবং I2 বের হচ্ছে। তাহলে I1 প্রবেশ করছে, I3 এবং I2 প্রবেশ করছে। তাহলে আমরা বের হচ্ছে, সরি। তো এখানে আমরা বলতে পারি যে I1 প্রবেশকৃত তড়িৎ প্রবাহ সমান সমান চলে যাওয়ার তড়িৎ প্রবাহের সমষ্টির সমান। তাহলে চলে যাওয়ার তড়িৎ প্রবাহ কি? I3 আর I2, I2 প্লাস I3। তাহলে এই হচ্ছে আমার সমীকরণ 3। এখন আমাদের কাছে যাদের কাছে ক্যালকুলেটর ট্রিক্স অ্যান্ড ট্রিক গুলো জানি, সমীকরণগুলো ৩ টা সমীকরণের মাধ্যমে আমরা খুব সহজেই ৩ টি অজ্ঞাত চলক বের করতে পারবো সমীকরণে খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে। এই হচ্ছে আমার কেবিএল এর টোটাল কনসেপ্টটা। আজকে আমরা কেসিএল এবং কেবিএল এর টোটাল কনসেপ্টটা দেখেছি, যেটা তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশনের সকল ধরনের জটিল যে সার্কিটগুলো আছে সেগুলো সলভ করতে সাহায্য করবে। আর আমাদের এই বিভিন্ন টপিক নিয়ে যে অন্যান্য ক্লাসগুলো তোমরা আমাদের ফেসবুক যেই পেজ এডুকেয়ার একাডেমি এবং ইউটিউব যেই চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখলেই এরকম সুন্দর সুন্দর ফিজিক্স এবং অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো খুব সহজেই পেয়ে যাবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।